পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো। এর আগের দিনে আমি বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা ভাষা ও ব্যাকরণ সম্পর্কে। আজকে তোমাদের সাথে যে আলোচনা করব সেই আলোচনার আলোচ্য অংশ হলো ধ্বনি ও বর্ণ। তাহলে ধ্বনি ও বর্ণ আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমাদেরকে জানতে হবে কি না, ধ্বনি কাকে বলে, তাই তো? ধ্বনি কাকে বলে? দেখো, ধ্বনির সংজ্ঞা কি না, মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে অর্থপূর্ণ শব্দ বা আওয়াজ, তাই হচ্ছে ধ্বনি। আরেকবার বলছি, দেখো, মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে আওয়াজ, অর্থপূর্ণ যে আওয়াজ বা শব্দ, সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে বর্ণ কি না, বর্ণ হলো এই ধ্বনিরই লিখিত রূপ, তাই তো? এই ধ্বনিরই লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাহলে দেখো, বাংলা যে বর্ণমালা রয়েছে তাতে মূলত কি কি বর্ণ রয়েছে না, বর্ণের শ্রেণীবিভাগ কি? বাংলা বর্ণমালাকে দুটো ভাগের মধ্যে ভাগ করা হয়, সেটা হচ্ছে স্বরবর্ণ আর কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এই দুটো মূলত ভাগ। এরপর দেখো স্বরধ্বনি বা স্বরবর্ণ। স্বরবর্ণ আমরা কাকে বলবো না, যে সমস্ত বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়, যে সমস্ত বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয় সেগুলো হলো স্বরবর্ণ। যেমন ধরো অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, তাই তো? তাহলে কি স্বরবর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। যেমন অ, আ, এইগুলো হলো স্বরবর্ণ, তাই তো? এরপর কি না, দেখো স্বরবর্ণের সংখ্যা তাহলে কটা? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কি কি রয়েছে না, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব, দীর্ঘ, রি, লিকারের প্রয়োগ নেই, এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে স্বরবর্ণ রয়েছে। কিন্তু দেখো, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কিন্তু 9টা। এই 11টার থেকেও আবার স্বরবর্ণ যে বর্ণগুলো রয়েছে তার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন ধরো রি, এর উচ্চারণটা কেমন না, রযুক্ত হ্রস্ব, এইভাবে এর উচ্চারণ। লি এর উচ্চারণ নেই। আবার যৌগিক স্বর রয়েছে, কোন কোনগুলো? ঐকার আর ঔকার, এগুলো হচ্ছে যৌগিক স্বর। তাহলে এই সমস্ত দীর্ঘস্বর রয়েছে, যেমন হ্রস্ব ই, আবার আছে দীর্ঘ ই, তাই তো? তাহলে আমরা দেখলাম মূলত স্বরবর্ণ কোনগুলো রয়েছে, কি কি স্বরবর্ণ? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এর আবার বিভিন্ন ভাগ রয়েছে। এরপরে দেখো, এই স্বরবর্ণের শ্রেণী বিভাগ, অর্থাৎ উচ্চারণ অনুসারে স্বরবর্ণকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। উচ্চারণ অনুসারে স্বরবর্ণকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে দেখো হ্রস্বস্বর, আর দুই দীর্ঘস্বর।
বায়ুর প্রয়োজন হয় তাদেরকে বলবো হ্রস্বস্বর। দেখো যেমন অ, হ্রস্বই, হর্ষু, রি এগুলো উচ্চারণ করতে অল্প সময় লাগে এবং অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই এগুলো হ্রস্বস্বর। আচ্ছা, এরপরে দীর্ঘস্বর কি না, দীর্ঘস্বর হচ্ছে যে স্বরগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, বেশি সময় লাগে, তাদেরকে আমরা দীর্ঘস্বর বলব। যেমন দীর্ঘস্বর বলব আ, দীর্ঘ ই, দীর্ঘ, ওই, ও এগুলো হচ্ছে দীর্ঘস্বর। এরপর দেখো হ্রস্বস্বর আর দীর্ঘস্বর ছাড়াও স্বরবর্ণকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মৌলিক স্বর আর যৌগিক স্বর। তাহলে দেখো আরও দুটো যে ভাগ সেগুলো হচ্ছে মৌলিক স্বর আর যৌগিক স্বর। তাহলে দেখো মৌলিক স্বর কাকে বলে না, মৌলিক স্বর কোনগুলো না, যে স্বরধ্বনিগুলিকে বিভাজিত করা যায় না। মৌলিক স্বর মানে এগুলোকে আর ভাগ করা যায় না, যে স্বরধ্বনিগুলিকে বিভাজিত করা যায় না সেগুলি হলো মৌলিক স্বরধ্বনি। তাহলে এই মৌলিক স্বরধ্বনিগুলো কি কি না, বাংলা বর্ণমালায় দেখো মূলত 7টা মৌলিক স্বর রয়েছে। অ, আ, হ্রস্বই, উ, এ, ও আর অয় জফলা আ। তাহলে দেখো এই 7টা হলো মৌলিক স্বর, অর্থাৎ এগুলোকে আর বিভাজন করা যায় না, এগুলো আর বিভাজিত হয় না। এরপরে আমরা যাব দেখো যৌগিক স্বর। তাহলে যৌগিক স্বর কাকে বলে না, যৌগিক স্বর হচ্ছে দুটো ভিন্ন স্বরধ্বনি যখন সন্ধির সাহায্যে মিলিত হয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলা হবে যৌগিক স্বর, বা এর আরো নাম আছে দ্বিস্বর। তাহলে সেই যৌগিক স্বর কোনগুলো? ওই আর ও এগুলো দেখো যৌগিক স্বর। তাহলে ওই কি করে হচ্ছে, ওই দেখো ও যুক্ত ই সমান দেখো ওই হচ্ছে, আর ও কিভাবে হচ্ছে, ও যুক্ত উ, ও, ওই আর ও এগুলো দুটো ভিন্ন স্বরধ্বনির মিলিত রূপ, তাই এগুলো হয়ে গেল যৌগিক স্বর। এরপরে দেখো এই যে স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলো অর্থাৎ স্বরধ্বনির যেমন নিজস্ব লিখিত রূপ আছে অর্থাৎ স্বরবর্ণ, তার কিন্তু আবার চিহ্নও আছে। স্বরবর্ণগুলোর চিহ্ন রয়েছে, সেগুলো কেমন দেখো, স্বরবর্ণের চিহ্ন অর্থাৎ কার, এটাকে কারও বলে। যেমন ধরো প্রথমেই স্বরবর্ণ দেখো অ, অয়ে কিন্তু আলাদা করে আর কোনো চিহ্ন নেই।
চিহ্নগুলো। এরপর আমরা যাব ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা তো স্বরবর্ণ কাকে বলে জেনেছিলাম, তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? না, যে সমস্ত বর্ণ অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ যেসব ধ্বনি বা বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না বা স্বরবর্ণের সাহায্যেই উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ, তাহলে যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। দেখো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু ব্যঞ্জন বর্ণের মোট সংখ্যা হচ্ছে 39টি। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তার মোট সংখ্যা হচ্ছে 39টা। এরপর দেখো, এই ব্যঞ্জন বর্ণগুলোর শ্রেণী বিভাজন আছে। দেখো, ব্যঞ্জন বর্ণ গঠনে উচ্চারণের যে স্থানগুলো প্রধানভাবে বিবেচিত হয়, ব্যঞ্জন বর্ণ গঠনে উচ্চারণের স্থানগুলো যেগুলো প্রধানভাবে বিবেচিত হয় সেগুলো হচ্ছে কি কি? দেখো, দন্ত, ওষ্ঠ, তালু, মূর্ধা, কণ্ঠ, এগুলো হচ্ছে উচ্চারণের স্থান। তাহলে দেখো, ক থেকে ম এবং অন্তঃস্থ জ, র, ল, ব, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ, এই যে 33টি ব্যঞ্জন বর্ণকে 3টে ভাগে ভাগ করা যায়। ক থেকে ম এবং অন্তঃস্থ জ, র, ল, ব, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ, এই 33টা ব্যঞ্জন বর্ণকে 3টে ভাগে ভাগ করা যায়। সেই 3টে ভাগ কি? এক হচ্ছে স্পর্শ বর্ণ, দুই হচ্ছে অন্তঃস্থ বর্ণ এবং 3 হচ্ছে উষ্ণ বর্ণ। দেখো, স্পর্শ বর্ণ, অন্তঃস্থ বর্ণ আর উষ্ণ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ কোনগুলো? না, ক থেকে ম। আর অন্তঃস্থ বর্ণ কোনগুলো? না, জ, অন্তঃস্থ জ, র, ল, ব, এগুলো অন্তঃস্থ বর্ণ। আর কি উষ্ণ বর্ণ কোনগুলো? তালব্য, মূর্ধন্য, দন্তস্ব আর হ। তাহলে দেখো, এই যে 33টা ব্যঞ্জন বর্ণগুলো ক থেকে ম পর্যন্ত আর অন্তঃস্থ জ, র, ল, ব, তালব্য, দন্তস্ব, মূর্ধন্য, দন্তস্ব, হ, এই যে 33টা ব্যঞ্জন বর্ণ, এগুলোকে আমরা মূলত 3টে শ্রেণীতে ভাগ করে নিয়েছি। কি কি? না, স্পর্শ বর্ণ, অন্তঃস্থ বর্ণ আর উষ্ণ বর্ণ। ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ, আর অন্তঃস্থ বর্ণ হচ্ছে অন্তঃস্থ জ, র, ল, ব, উষ্ণ বর্ণ তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ, এগুলো হলো উষ্ণ বর্ণ। এরপরে দেখো স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ কাকে বলছে? ক থেকে ম পর্যন্ত এই যে 25টি ব্যঞ্জন বর্ণ, ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখ বিবরের কোনো না কোনো স্থানে স্পর্শ করে উচ্চারিত হয়, তাই আমরা এদেরকে বলি স্পর্শ বর্ণ। যেমন ধরো, মুখ বিবরের কোন কোন স্থানে? না,
রয়েছে সেগুলোকে কয়েকটা বর্গে ভাগ করা হয়েছে। সেই বর্গগুলো কি? বর্গগুলো কি? না ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ক বর্গ আর প বর্গ। এই পাঁচটা বর্গে ভাগ করা হয়েছে। ক, চ, ট, ত আর প। এই পাঁচটা বর্গে এই 25টা বর্গকে ভাগ করা হয়েছে। এরপর দেখো ক বর্গের বর্গগুলো না ক, খ, গ, ঘ, ঙ। চ, চ বর্গের গুলো চ, ছ, বর্গীয় চ, পাতলা ছ, ঞ। তারপরে কি? ট বর্গের কি? ট, খ, ড, ঢ, মূর্ধন্য, তাই তো? ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য। ত বর্গের ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গের প, ফ, ব, ভ আর ম। তাহলে দেখো এই হচ্ছে পাঁচটা বর্গের বর্গীয় বর্ণগুলো। আর এদের উচ্চারণ স্থান দেখো। ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে স্থান অনুসারে এর নাম হচ্ছে কণ্ঠবর্ণ। চ বর্গের উচ্চারণ স্থান অনুসারে এর নাম হচ্ছে তালব্য বর্ণ। চ বর্গ এগুলো হচ্ছে তালব্য বর্ণ। এরপরে হচ্ছে ট। ট এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। মূর্ধাতে জিহ্বা স্পর্শ করে এগুলো উচ্চারিত হয়, তাই এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। আর কি? ত বর্গের যে বর্ণগুলো রয়েছে সেগুলো তালুতে স্পর্শ করছে, সেগুলো হচ্ছে ত বর্গ, সেগুলো হচ্ছে দন্তে স্পর্শ করছে, সেগুলো হচ্ছে দন্তবর্ণ। আর কি? প বর্গের যে বর্ণগুলো সেগুলো ওষ্ঠে, আমাদের যে ওষ্ঠ এবং অধর রয়েছে তাতে স্পর্শ করে উচ্চারিত হয়, তার সাহায্যে উচ্চারিত হয়, তাই এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। তাহলে ক বর্গ হচ্ছে কণ্ঠবর্ণ, চ বর্গ তালব্য বর্ণ, ট বর্গ মূর্ধন্য বর্ণ, ত বর্গ দন্তবর্ণ আর প বর্গ হচ্ছে ওষ্ঠবর্ণ। এরপরে দেখো এই যে উচ্চারণের তারতম্য অনুসারে এই 25টা বর্ণকে, উচ্চারণের তারতম্য অনুসারে এই 25টা বর্ণকে আবার 4টে ভাগে ভাগ করা হয়। কি কি সেগুলো? না সেগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণ। দেখো তাহলে এই ক থেকে ন পর্যন্ত যে 25টা বর্ণ রয়েছে তাদেরকে আবার উচ্চারণের তারতম্য অনুসারে আমরা 4টে ভাগে ভাগ করছি। এক হচ্ছে অল্প প্রাণ বর্ণ, 2 মহাপ্রাণ বর্ণ, 3 অঘোষ বর্ণ, আর কি 4 ঘোষ বর্ণ। তাহলে দেখো এরপর আমরা এক এক করে দেখব। তাহলে অল্প প্রাণ বর্ণ, প্রথমেই যাবো অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ কাকে বলে? এখানে বলাই আছে অল্প প্রাণ, অর্থাৎ এই যে বর্ণগুলো উচ্চারণে, এই যে বর্গগুলো ছিল 5টা বর্গ, সেই বর্গের যে বর্ণগুলো রয়েছে কিছু বর্ণ উচ্চারণে কম সময় লাগে, কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়, কম সময় লাগে, সেগুলো হচ্ছে অল্প প্রাণ বা অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই এদেরকে অল্প প্রাণ বর্ণ বলা হয়। যেমন সেগুলো কি অল্প প্রাণ বর্ণ হচ্ছে যে বর্গ ক, চ, ট, ত, ক, 5টা বর্গ ছিল,
সেই বর্গের যে ধ্বনিগুলো ছিল, ধ্বনি বা বর্ণগুলো, তার মধ্যে প্রথম এবং তৃতীয়। যেমন ধরো ক বর্গে কি কি ছিল বর্ণ? ক, খ, গ, ঘ, ঙ। তাহলে ক অল্প প্রাণী, দেখো অল্প প্রাণী কোনগুলো? কম শ্বাস বায়ু প্রয়োজন হয়, ক আর গ। ক আর গ বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। এরপর যাব মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ কোনগুলো? না মহা অর্থাৎ বেশি, তাহলে যে সমস্ত বর্ণগুলো উচ্চারণে অধিক শ্বাস বায়ুর প্রয়োজন হয়, যে সমস্ত বর্ণগুলো উচ্চারণে অধিক শ্বাস বায়ুর প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। সেগুলো কি কি? না সেগুলো হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। যেমন ক বর্গকারী ধরো খ আর ঘ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে অল্প প্রাণ হচ্ছে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ। আর মহাপ্রাণ হলো বর্গের দ্বিতীয় ও চতুর্থ। এরপরে আমরা যাব অঘোষ। অঘোষ বর্ণ কোনগুলো? না যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের যে স্বরতন্ত্রী রয়েছে, সেই স্বরতন্ত্রী বেশি কাঁপে না। যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী বেশি কাঁপে না, সেগুলো হচ্ছে অঘোষ বর্ণ। কোনগুলো সেগুলো? না বর্গের দেখো প্রথম আর দ্বিতীয়, ক, খ। এগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের স্বরতন্ত্রী বেশি কাঁপে না। ঠিক দেখো, তাহলে ঘোষ বর্ণ কোনগুলো? তাহলে অঘোষ বর্ণ যদি স্বরতন্ত্রী বেশি কাঁপে না, ঘোষ বর্ণ ঠিক তার বিপরীত। তাহলে যে সমস্ত বর্ণ উচ্চারণে স্বরতন্ত্রী বেশি কাঁপে, যে সমস্ত বর্ণ উচ্চারণে স্বরতন্ত্রী বেশি কাঁপে, সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ। যেমন ধরো গ, ঘ অর্থাৎ তৃতীয় চতুর্থ, গ, ঘ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ, তাই তো? তাহলে আমরা দেখো এই যে 5টা বর্গ ছিল, প্রত্যেকটা বর্গ থেকে আমরা এই ভাগগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। প্রত্যেকটা বর্গের যে বর্ণগুলো রয়েছে, সেগুলো এই 4টে ভাগের কোন ভাগেতে পড়ছে? অল্প প্রাণ বর্ণ ক আর গ অর্থাৎ বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ। মহাপ্রাণ বর্ণ বেশি শ্বাস বায়ুর প্রয়োজন হয়, সেগুলো কি? খ আর ঘ অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। আবার কি অঘোষ বর্ণ? অঘোষ হচ্ছে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, ক, খ। আবার দেখো ঘোষ বর্ণ, সেগুলো হচ্ছে তৃতীয় চতুর্থ, গ, ঘ। এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ক, চ, ট, ত, প প্রত্যেকটা যে বর্গ তার যে বর্ণগুলো রয়েছে আমরা এই শ্রেণীর মধ্যে ফেলতে পারি। যেমন ধরো ক, চ, চ বর্গের চ, ছ বর্গীয় জ, মানে চ আর বর্গীয় জ অল্প প্রাণীর মধ্যে পড়তে পারে। ছ আর ঝ এগুলো মহাপ্রাণের মধ্যে পড়বে। তোমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে এই যে 5টা বর্গ তার যে বর্ণগুলো, তাকে এই 4টে শ্রেণীর মধ্যে ফেলার চেষ্টা করবে। তাহলে আমরা জানলাম এই যে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বর্ণ। এরপরে দেখো চলে যাব অন্তঃস্থ বর্ণ। এগুলো স্পর্শ বর্ণ, ক থেকে ম পর্যন্ত 25টা যে বর্ণ রয়েছে তার শ্রেণী বিভাগগুলো আমরা দেখলাম। এরপরে চলে যাব অন্তঃস্থ বর্ণ। কোনগুলো? না অন্তঃস্থ জ, র, ল, ব এই যে 4টি বর্ণ স্পর্শ বর্ণ
কি কি? অন্তঃস্থ জ, র, ল, ব। এগুলো কি? এগুলো স্পর্শবর্ণ আর উষ্ণবর্ণের মাঝে অবস্থান করে, তাই তো? স্পর্শবর্ণ ও উষ্ণবর্ণের মাঝে অবস্থান করে। তাই এদেরকে কি বলা হয় না অন্তঃস্থ বর্ণ। এরপরে চলে যাব উষ্ণ বর্ণ। কি? উষ্ণ বর্ণ কাকে বলবো? উষ্ণ বর্ণ না যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় অধিক শ্বাসবায়ুর প্রয়োজন হয় বা উষ্ণ শ্বাসবায়ু নির্গত হয় তাদেরকে বলা হচ্ছে উষ্ণ বর্ণ। অধিক শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে কি কি সেগুলো? তালব্য, মূর্ধন্য, দন্তস্ব আর অ। এই বর্ণগুলো উচ্চারণে অধিক শ্বাসবায়ুর প্রয়োজন হয় বা একটা উষ্ণ শ্বাসবায়ু আমাদের মুখ বিবর দিয়ে নির্গত হয়, এগুলো হচ্ছে উষ্ণ বর্ণ। আর কি রইল না অযোগবাহ বর্ণ। দেখো অযোগবাহ বর্ণ কি না অনুস্বার আর বিসর্গ অযোগবাহ বর্ণ। সেগুলো কোনগুলো না অনুস্বার আর বিসর্গ। এই বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না। অর্থাৎ এই বর্ণগুলো, এই যে দুটো ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণগুলো অন্য ব্যঞ্জন বর্ণের সহযোগেই উচ্চারিত হয়। অন্য ব্যঞ্জন বর্ণের সহযোগ ছাড়া কিন্তু এরা উচ্চারিত হতে পারে না। তাই এদেরকে আমরা অযোগবাহ বর্ণ বলে থাকি। তাহলে দেখো ছাত্রীরা, তোমরা কি দেখলে না ধ্বনি ও বর্ণ কাকে বলে? ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে? এই বাংলা যে বর্ণমালা তার যে মূলত দুটো ভাগ, বর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এরপর স্বরবর্ণ বা স্বরধ্বনি কোনগুলো কটা রয়েছে? স্বরধ্বনি, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি কটা রয়েছে সেগুলো দেখেছ। এরপর ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনির ভাগগুলো দেখেছো। ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণগুলোকে আবার কটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। বাড়িতে কিন্তু সবাই খুব ভালোভাবে এই ক্লাসটা দেখবে এবং যেগুলো আজ পড়ানো হলো সেগুলো কিন্তু প্রত্যেকেই খাতায় লিখবে এবং তৈরি হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত।